রাইট। ওকে ওকে ফাইন, আমরা চলে যাবো আমাদের জায়গায়, আমরা বিষয়টাকে আরেকবার বুঝে নেব। তাহলে এই সেকেন্ড পার্ট অফ দ্য রাইটিং, অর্থাৎ যেখানে ইভেন দে আর অলসো রেডি টু স্যাক্রিফাইস এসেনশিয়াল নিডস জাস্ট ফর সেভিংস, এইটাকে আমরা একটু অন্যভাবে লিখি। একটু খেয়াল করো এই লেখাটাকে কত সহজে লেখা যেতে পারে। ধরো কেউ লিখছে সেম জিনিসটাকে, দেখো কি লিখলাম। দেখো ধরুন আমার যেটা আমি লিখেছি হয়তো সবাই দেখতে পাচ্ছ, লেখাটা পুরোটাই ঠিক আছে। Misers who are always ready to sacrifice all happiness, compromise with basics of life, অর্থাৎ যারা এটা করে তারা জীবনের যে ন্যূনতম চাহিদা যেটা বেসিক্স তার সাথেও করে, তার সাথে কম্প্রোমাইজ করে, সমঝোতা করে। রাইট। এবার বাকিটা রয়েছে জাস্ট ফর সেভিংস, সেটা আমার দেওয়ার দরকার নেই, সেটা মাইজার কি করে সেটা আমরা জানি। তাহলে এইটুকু বলেই এত বড় কথাটাকে এক জায়গায় আনা গেল। পরে পার্ট, বিকজ অফ সেভিংস দে কন্ট্রিবিউট দেয়ার শেয়ার ইন কমন স্টিল, কি লিখেছে একটু, স্টিল অ্যান্ড, এটা still and hence they lose their importance because of their dislikable title. হ্যাঁ না সেটা ঠিক আছে, আমি বলছি এইটা স্টিল, এস টি ডাবল ই এল, ডাবল ই এল, স্টিল। আচ্ছা বেশ, আমি ওই জন্যই বুঝতে পারি। বিকজ অফ সেভিংস দে কন্ট্রিবিউট দেয়ার শেয়ার, রাইট, ইন কমন স্টিল। কমন স্টিল মানে এই স্টিল কথার কমন স্টক ছিল না, ওইটা মনে হয় কমন স্টিল লিখেছে, হতে পারে। আমার যতদূর মনে হয় কমন স্টক কথাটাকে কমন স্টিল লিখেছো, আমি তাই কি? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা কমন স্টক বা কমন স্টিল যেটাকে তুমি লিখতে চাইছো সেটাকে সরাসরি না লিখলেই ভালো। তো যাই হোক, সেভিংস এর জন্য কি করে, দে কন্ট্রিবিউট দেয়ার শেয়ার ইন কমন স্টক, ঠিক আছে, and hence they lose their important deals because of their dislikable title. আচ্ছা, দুটো বিষয়, একটা হচ্ছে কমন স্টক, আরেকটা হচ্ছে ডিসলাইকেবল টাইটেল। ব্যাপারটা কি, এই কয়েনেক্সটার মানে কি? মানে যেটা পছন্দ হবে না এমন একটা টাইটেল। টাইটেল মানে, টাইটেল মানে তো খেতাব। হ্যাঁ, মানে ঠিক বাংলাটা বলো একবার। আমি বুঝতে পারবো তাহলে। আমি এটা না লাস্টের দিকটা ঠিক খুব একটা বুঝতে পারিনি, মানে তখন একটা ফ্লোতে লিখে গেছি, এখন ঠিক আচ্ছা খেয়াল মনে রাখবে যেটা, হ্যাঁ মানে লেখার মধ্যে যদি জটিলতা থাকে তাহলে ওটুকুকে শেড করে দেবে, করে নিজের মতো করে লিখবে। মানে তুমি নিজে জটিলতার অংশ হয়ে যাবে না, এটা হচ্ছে মানে নিজেকে জটিলতার বাইরে রাখতে হবে। ধরো আমি বুঝতে পারিনি কিন্তু আমার মনে হচ্ছে ব্যাপারটা এটা লেখা, আমি এটাই লিখবো, ভুল হলে হবে, ঠিক হয়ে যাবে। তার মানে এই যে পার্টটুকু রয়েছে, এই পার্টটুকুতে একটা বিরাট প্রবলেম এসেছে। ফার্স্ট পার্টটা যদিও ঠিক লেখা ছিল, আশা করি এটা বোঝাতে পারলাম। এটা নিয়ে খুব একটা প্রবলেম আমাদের হবে বলে মনে হচ্ছে না, ঠিক আছে। চলো আমরা পরের পার্টে যাব।
এটা হচ্ছে ডেভলিনার লেখা, একটু দেখাই। রাইট, দেখতে পাচ্ছ সবাই আশা করব। আচ্ছা, এটা ওই এটাকে এডিট করতে গেলে আরো অনেক ছোট হয়ে যাবে। আমি ব্যাপারটাকে একটু বড় করে পড়ে নিয়ে বাকিটুকু এডিটের ব্যাপারে আসবো, যাতে সবাই পড়তে পারে, সেটা আমার উদ্দেশ্য। সো জার্নি ফ্রম দ্য উড টাউন, এই যে টাইটেল হিসেবে ঠিকই আছে। 48 ওয়ার্ডস লেগেছে, ডেফিনেটলি লিখছে once a man went to the wood, living his home, with a coat না করে with a single piece of cloth, সেটা লিখলে ভালো হতো। আচ্ছা, লিভিং হিজ হোম উইথ এ সিঙ্গেল পিস অফ ক্লথ, ব্যাপারটা লিখে নেবে, কারণ এখানে লিখতে গেলেই দুম করে এই সাইজ অনেক ছোট হয়ে যাবে। উইথ এ সিঙ্গেল পিস অফ ক্লথ। আচ্ছা, লিভিং হিজ হোম না করে লিভিং আ মানডেন প্লেজার, এটা লিখবে। আমি মানডেন প্লেজার বানান বলে দিচ্ছি, MUNDANE, মানডেন প্লেজার, PLEASURE। যেহেতু এটা লিখতে গেলেই ছোট হয়ে যাবে, তাই আমি এখানে লিখছি না, লিভিং মানডেন প্লেজার। ঠিক আছে, সিঙ্গেল পিস অফ ক্লথ, CLOTH। ঠিক আছে, অর্থাৎ আমি ফার্স্ট পার্টে আমার কোনো বক্তব্য নেই, জিনিসটাকে এভাবে লিখতে পারলেই ঠিক হতো, ব্যাস। He faced some problem, যেমন তোমরা আগের লেখাটাতেও দেখলাম। ঠিক আছে, আপত্তি কিছু নেই, এটাকে আমি যেমন ভাবে বলেছিলাম নিশ্চয়ই মনে আছে, লিখতে পারলে ভালো। চলো, to overcome the issues he kept cat, cow, shepherd, many। আচ্ছা, এই যে প্রত্যেকটা বিষয়ের নাম এটা টোপ হিসেবে দেওয়া ছিল। আমি তোমাদের আগেই বলেছিলাম যে খেয়াল করবে আমাদের যে যে জিনিসগুলোকে অ্যাভয়েড করতে হবে, তার মধ্যে যেটা পড়বে সেটা হচ্ছে এক্সাম্পলস এন্ড ইলাস্ট্রেশনস, অর্থাৎ যে উদাহরণগুলো লেখক দেন একটা প্যাসেজে। এই গল্পটাতে তো অনেকটা লাইন জুড়ে এইগুলো লেখা ছিল না, আবার তার জন্য স্যার ভাবলাম না, ঠিক আছে, অসুবিধা নেই, তুমি ভুল করার জায়গা তো এটাই। তো আমরা এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে শিখব, ভুলটা হবে, এটা কোনো আটকানো যাবে না। কিন্তু খেয়াল রাখতে হবে, তুমি যেহেতু অলরেডি প্রবলেমস এর কথা বলেছো, তাই ভেবেছিলাম তুমি বোধহয় বাকিটুকু মানে সামলে দিতে পারবে। তো মাঝখানে তুমি লিখেছো টু ওভারকাম দ্য ইস্যুস হি কেপ্ট ক্যাট, এটাকে না করে এই ইস্যুটাকে ওভারকাম করার জন্য তিনি একের পর এক কি করেছিলেন, নতুন নতুন জিনিস সংযোজন করেছিলেন জঙ্গলে। তাহলে সংযোজন করেছিলেন মানে কি লিখতে পারি? He started adding, he added so many articles, or he started adding so many new things in the book. আমরা এইভাবে লিখতে পারি। এবার যেমন আগেরটাই লিখলো যে তিনি অন্য জনকে হায়ার করেছিলেন। ঠিক আছে, তাহলে এটা এটুকু লেখা যায়, সেই কথাগুলো আমরা দেখতে দেখতে যাব। Some houses were built and people lived in there. না, এটার আর ডিটেইলিং আমার দরকার নেই। এইবার আমি যাব, ধরো তুমি লিখলে যে he started adding so many things, he started accumulating so many things in order to solve the issues. By the way, people started living there, resulting in a township. কি বললাম? By the way, started living there, resulting in a township, resulting in the formation of a township, resulting in a formation of a township. যেহেতু আমি লিখছি না, তাই মুখে বললাম, একটু লিখে নিয়েছি। ভেরি গুড, তাহলেই দেখবে লেখাটা প্রফেশনাল হয়ে গেল। আচ্ছা, ওর অন্য লেখা যেটা আছে সেটাকে একটু নজর করার চেষ্টা করি। রাইট, চলো। সোসাইটি ইজ ডিফারেন্ট বিহেভিয়ারাল পিপল। আচ্ছা, না, আমাকে যেহেতু এখানে মূলত মাইজার ওরিয়েন্টেড কথাটা বলেছে, তাই আমি আমার পয়েন্ট বা টপিক থেকে সরব না। অর্থাৎ আমি যেটা লিখব সেটা সরাসরি মাইজার কথাটা থাকবে টাইটেলে অবশ্যই। রাইট,
হ্যাঁ তুমি এখানে নানা রকম টাইটেল দিতে পারো। এই সোসাইটিজ ডিফারেন্ট বিহেভিয়ারাল পিপল না, আমি লিখতে পারি আ ডিফারেন্ট ভিউ ওভার মাইজার, দেওয়া যেতে পারে। মাইজার কতটা লিখলাম, একটা কোট করলাম মাইজারকে, হাইফেন দিয়ে লিখলাম রিডিফাইন্ড। বোঝা গেল কি বলছি? হাইফেন দিয়ে লিখলাম রিডিফাইন্ড। রিডিফাইন্ড, ডিফাইন মানে জানিস, সেখান থেকে লিখলাম রিডিফাইন্ড, অর্থাৎ মাইজার ব্যাপারটাকে রিডিফাইন করা হলো। তাহলে কত সুন্দর সুন্দর টাইটেল আসতে পারে, তাই না? তাহলে এই জাতীয় জিনিসগুলো একটু ভাবনা চিন্তার মধ্যে আমাদের আনতে হবে, প্রতিনিয়ত আনতে হবে। চলো একটু দেখে নেওয়া যাক। আচ্ছা, অনেক রকমের ক্যারেক্টার বলেছে, তো আমি ভেবেছি হয়তো অনেক রকম ক্যারেক্টার নিয়ে বলা আছে। না না, আচ্ছা একটু বলে দিই। আচ্ছা তোমাদের এরপরে তোমাদের কি খুব তাড়ার বিষয় আছে, মানে ধরো আচ্ছা এরপরে কোনো ক্লাস আছে? না স্যার নেই। আচ্ছা ফাইন স্যার, এই ব্যাচে নেই, অন্যান্য স্টুডেন্টদের অন্যান্য ব্যাচে রয়েছে। অন্যান্য স্টুডেন্ট অন্যান্য ব্যাচে ক্লাস আছে না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি ওই কারণে জিজ্ঞেস করে নিলাম, কারণ ক্লাসটা সেই বুঝে আমি সঙ্গে সঙ্গে ইয়েতে চেঞ্জ করে যাব, মানে ওই রিপোর্টে ঢুকবো, কারণ অলরেডি অনেকটা সময় হয়ে গেছে। আচ্ছা এটুকু রেডি করে নি না। there are many types of men in our society. এখানে the misers and rich people focus their wealth. আচ্ছা এখানে লেখাটা হয়নি, বোঝাই যাচ্ছে যেহেতু ভাবনাটাই ভুল হয়েছে, ফলত এই লেখার মধ্যে সমস্যাটা দাঁড়িয়েছে, এবং লেখার সমস্যাটা দাঁড়িয়েছে আরো ভয়ঙ্কর কোথায়, লাস্ট লাইনে এসে। একটু খেয়াল করে দেখো আমার কারসারটা যেখানে সরছে। Thus many different kinds of character site এরকম কি স্যার লিখছে, ক্যারেক্টারিস্টিক পিপল না, সোজা কথায় ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল হবে। Thus many people মানে ডিফারেন্ট, many না লিখে ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল contribute their work in our society. এই বিষয়টাই বলা হয় না। ভুল যেটা অনেকে আরেকজন দেখলাম এই ভুলটা করেছে, অর্থাৎ বিভিন্ন কি বলবো চরিত্র সম্বন্ধিত মানুষের পরিশ্রম এক জায়গায় হয়ে মানে অবদান রেখে তবে একটা সমাজ গড়ে ওঠে, এটা আরেকজনের লেখাতেও দেখলাম এরকম একটা ভাবনা এসেছে। একদমই সেটা বলা হয়নি। আগের দিন আমি যার জন্য প্যাসেজটা পড়ে প্রতিটা ওয়ার্ডের মানে পরিষ্কার করে পড়ে দিয়েছি, আমি ভেবেছিলাম বোধহয় এবারে সেই সোজা হোক, সেখানে কিন্তু হলো না। ঠিক আছে চলো একটু আস্তে আস্তে দেখি, প্রত্যেকের বিষয়টাই ঢুকতে থাকে, এটা একটা প্রবলেম। আচ্ছা বাকি জনদের যা লেখা আছে তাদের মধ্যে তিনটি লেখা আরো কারেক্টেড ফর্মে আছে, ওটা পাঠিয়ে দেওয়া হবে, একটু খেয়াল রাখবে। তার আগে আমরা যেখানে যাব সেটা এখান থেকে সরে যাব, রাইট? আমরা যাব হচ্ছে যেটা আমি ক্যারেক্টারিস্টিক্স এর কথা বলছিলাম, রিপোর্টে, সেই রিপোর্টে যাব। বাট রিপোর্টটাকে একটু অন্যভাবে দেখব, একদম অন্য আঙ্গিকে। চলো দেখা যাক। আমাকে একটু বলো তো, কাদের ক্ষেত্রে তোমাদের রিপোর্টের কোনো অভিজ্ঞতাই নেই লেখার, রিপোর্ট ব্যাপারটাই তোমার জানা নেই, এরকম কে কে আছে? বা মানে জানা থাকলেও সেটা খুবই ভাষা না, এরকম কেউ নেই। তাহলে একদিক থেকে আমার সুবিধে, বাট আমি একটু বলবো কথা, যেহেতু একটা সরাসরি রিপোর্টে শুরু করব।
করে একটা এমন রিপোর্ট দেখাবো যে রিপোর্টটা আমাদের বুঝতে সাহায্য করবে যে অ্যাকচুয়ালি রিপোর্ট রাইটিং এর মূল বিষয়টা থাকে কোথায়। অর্থাৎ একটা রিপোর্ট লিখতে গেলে সেই রিপোর্টটাকে কিভাবে ভাগ করা যেতে পারে, সেই রিপোর্টটার মধ্যে প্রফেশনাল অ্যাপ্রোচ কিভাবে রাখা যেতে পারে, তো এই ব্যাপারটাকে নিয়ে আমি বসবো। ঠিক আছে, দেখা যাক, চেষ্টা করছি একেবারে যে ফরম্যাটটা আমাদের প্রয়োজন সেটাকে আনার। রাইট, দেখো তোমাদের সাথে শেয়ার করেছি, খুব সম্ভবত তোমরা দেখতে পাচ্ছ, দেখার ক্ষেত্রে কোনো অসুবিধা হবে বলে মনে হয় না। একটা স্যাম্পল রিপোর্ট, খুব ছোট্ট একটা রিপোর্ট, কিন্তু রিপোর্টের আগে অনেক কথা আছে, সেগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। দেখা যাক সেই ব্যাপারটা কতটা তোমরা করতে পারবে। রিপোর্টের নামকরণগুলো মোটামুটি কতগুলো ওয়ার্ডে হলে ভালো হয়? রিপোর্টের নামকরণ নিয়ে অনেক কথা, পুরো রিপোর্ট নিয়ে অনেক কথা বলার আছে। তুমি যেহেতু টাইটেলের কথাটা প্রথমেই তুললে, তো সেটাকে নিয়ে প্রথমে শুরু করি, তাহলে আমাদের বুঝতেও সেটা সাহায্য করবে আর কি। আচ্ছা, একটা জিনিস বলি, আমরা যখন রিপোর্টের কথা বলছি, রিপোর্টের টাইটেল রিপোর্টের ধরো প্রেসের ক্ষেত্রে একটা টাইটেল দিতে হয়, কারণটা কি? চাক না চাক একটা টাইটেল দেওয়ার কথা বলা হয়, কেন? কারণটা কি যদি একটু বলো কেউ? স্যার জাস্ট ওয়ান মিনিট, প্যারাগ্রাফটা কি দিয়ে বলছি সেটা যাতে বোঝা যায়, মানে মেইন হাইলাইটেড টপিকটা কি সেইটার জন্য। এক্স্যাক্টলি, অর্থাৎ দিচ্ছি একটাই কারণে, তার কারণ আমার যে টপিকটা নিয়ে বলছি সেই টপিকটা নিয়ে আমি লিখব, ঠিক আছে, কিন্তু সেই হ্যাঁ, যারা বর্তমানে ক্লাসে রয়েছো, যেইভাবে প্রশ্ন করছো আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে, তোমরা ক্লাস শেষে একটু করো, আমি উত্তর দিয়ে দেবো। হ্যাঁ, এখন মানে এসএমএস দিও না। আচ্ছা, চলো যেটা বলছিলাম যে আমরা এই যে কথাটা বললাম যে টাইটেল, প্রেসের ক্ষেত্রে টাইটেল কেন দিই সেটুকু পরিষ্কার হয়ে গেছে। টাইটেল কেন দিই? টাইটেল দিই তার কারণ পুরো বিষয়টাকে খুব ছোট করে এক জায়গায় বোঝানোর জন্য। পরীক্ষক কি করেন, ওই টাইটেলটা দেখে বুঝেন যে ছেলেটি বা মেয়েটি অর্থাৎ প্রার্থী যে অনুচ্ছেদটা লেখা হয়েছে তার সারমর্ম সে উদ্ধার করতে পারলো কিনা, এই জন্য টাইটেলটা দেওয়া হয়। আর রিপোর্টের ক্ষেত্রে টাইটেলটা কেন দেওয়া হয় যদি একটু বলি, তোমরা কি অ্যানসার দেবে? রিপোর্ট মানে খেয়াল রাখবে, আমাদের কিন্তু সার্কুলেশনের রিপোর্ট নেই, ম্যাগাজিন রিপোর্ট নেই, ঠিক আছে? আমাদের যেটা রয়েছে সেই রিপোর্টটা কি রিপোর্ট? এই রিপোর্টটা পুরোপুরি ভাবে নিউজ পেপার রিপোর্ট। তো একটা নিউজ পেপার রিপোর্টের টাইটেল কেন দেওয়া হয়? নিউজ পেপারে অনেক ঘটনা থাকে, তার মধ্যে যেটা ইন্টারেস্টিং ঘটনা সেরকম টাইটেল দিলে মানে জনগণ আকৃষ্ট হয়ে সেই রিপোর্টটা পড়তে চাইবে। প্রথমত রিপোর্টটা টাইটেল এই কারণে দেওয়া হবে যাতে ওইটা পড়ার আগে একটা হেডিংটা যেন একটা আকর্ষণীয় হয়, বা কি বিষয়ের উপর লিখছি সেই সম্বন্ধে বুঝতে সুবিধা হয়। পাওয়া যায় যে ঘটনাটা কি ছিল, দর্শকের দৃষ্টি আকর্ষণ করার জন্যই প্রধানত দেওয়া হয়। সবই বুঝলাম, দর্শকের দৃষ্টি আকর্ষণ করছি, আমি ঘটনাটা কি সেটা বোঝাচ্ছি, এটা তো সব জায়গাতেই। ধরো আমি একটা যে কোনো লেখা লিখবো, আমি এটা প্রবন্ধ লিখবো, তার টাইটেল কেন দিই? মূল বিষয়টা কি আছে সেটা বোঝাবার জন্য। আমি যাতে যারা আমার পাঠক তারা যাতে আকৃষ্ট হয়, টাইটেলটা দেখেই যেন এমন সুন্দর হয় যে সে সেটাকে পড়তে আগ্রহী হয়, সেটা তো সব জায়গাতেই আছে। সে তো প্রেসিডেন্সিও ছিল। আমি বলছি নিউজ পেপারের রিপোর্টে টাইটেলটা দেওয়া হয় কেন? তার একটা বড় কারণ হচ্ছে এই উদ্দেশ্যগুলো তো আছে। আমি পাবলিকলি এখন মানে কোন একটা জিনিস যখন সার্কুলেট করছি তখন সেটা একটা মাল্টি চ্যানেলাইজড
ভিউয়ার্সদের কাছে গিয়ে পৌঁছাচ্ছে। একজন খেলা ভালোবাসে, একজন ওই ছেলের সর্দি কাশি হলো কিনা সেটা দেখতে ভালোবাসে, আরেকজন ওই বোমা পড়তো মানে মাথায় অক্সিজেন কম গেল কিনা সেটা পড়তে ভালোবাসে। তো এক একজনের এক এক রকম চাহিদা, কেউ আবার বিজ্ঞানের খবর খোঁজে। তাহলে আমি আমার টার্গেট অডিয়েন্সকে পৌঁছাবো কি করে? সে চাইছে খেলার খবর, এবার সে ক্লাউডবাস্টার অমরনাথ সে পড়বে না। অর্থাৎ আমার পাঠককে আমি অপশন দিচ্ছি চুজ করার, যে ভাই এই রিপোর্টটা এটা নিয়ে লেখা, তুমি দরকার হলে পড়ো, না হলে পড়ো। তার জন্য কি হয়, নিউজ পেপারের টাইটেল খুব ডাইরেক্ট হয়। ডাইরেক্ট ইন দ্য সেন্স কোনো ঘুরে পেঁচিয়ে কথা নেই, কাম ডাইরেক্টলি টু দ্য পয়েন্ট, কি হয়েছে বল। এটা হচ্ছে আমার টাইটেলের উদ্দেশ্য। বোঝাতে পারছি? তাহলে প্রথম বিষয় হচ্ছে টাইটেলটা কেমন হবে, কোনো সার্কামলোকেশন থাকবে না, কোনো সাজেস্টিভ টাইটেল নেওয়া যাবে না। আমি সরাসরি যেটা নেব সেটা হচ্ছে ডাইরেক্ট টাইটেল, নো পরিষ্কার লিখে দিচ্ছি, এগুলো খেয়াল রাখবে। সাজেস্টিভ টাইটেল, যেহেতু টাইটেলের কথা বললাম এটা দিয়ে শুরু করলাম। দ্বিতীয় কথা যেটা মারাত্মকভাবে, টাইটেলটা কি সিম্পল পাস্টে দেব না ওই টেক্সি পয়সা দেওয়া যাবে? একটু ধৈর্য ধরতে হবে, আমি সব বলবো একের পর এক। একটা হচ্ছে এই বিষয় সাজেস্টিভ হবে না, ডাইরেক্টলি লিখতে হবে, অর্থাৎ সেটা ডাইরেক্ট পয়েন্টটাকে অ্যাড্রেস করবে যে বিষয় নিয়ে লেখা। বেশ। দ্বিতীয় বিষয় হচ্ছে এই টাইটেলের মধ্যে কটা ওয়ার্ড থাকতে পারে। কোনো ধরাবাঁধা নিয়ম নীতি নেই, অ্যাকর্ডিং টু মাই চয়েস আমি বসাবো। রাইট? আমি এই যে আমি কথাটা বলছি, এই টাইটেলে একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটাকে লিখতে গিয়ে আমার টাইটেলের মূল জায়গা কোনটা? মূল জায়গা হচ্ছে 13 কিল্ড ইন ক্লাউডবাস্ট এট অমরনাথ। এটা বড় হেডিং এ গেছে, যাবে ওটাই। আর বাকিটা হচ্ছে এই যে পার্টটুকু আমি থার্ড ব্র্যাকেটে রাখছি, এটা প্র্যাকটিক্যালি সাবটাইটেল। ক্লিয়ার? অর্থাৎ এটা কিন্তু একই ফন্টে যাওয়ার কথা নয়, এটা ছোট করে যাওয়ার কথা। 40 মিসিং গাশিং ওয়াটার মাড রক্স হিট বালবাল না লিখলেও চলে। আমি শুধু যেটুকু বললাম, অর্থাৎ মেন যে টাইটেল সেটুকু দিয়েও রিপোর্টটাকে লিখতে পারি, কোনো সমস্যা নেই। যেটা বললাম সাবটাইটেল, এটা অপশনাল, দিতেও পারো নাও পারো। তাহলে 2 নাম্বার বিষয় বলা হলো টাইটেল কটা ওয়ার্ড থাকতে পারে। মূলত একটা হিসেব কষে বলা যেতে পারে টাইটেলের ক্ষেত্রে মোটামুটি 5-7টা ওয়ার্ডের মধ্যে শেষ করতে পারলেই ভালো হয়। ছোট হলে তো আরো ভালো, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার অনেকেরই প্রশ্ন হয়, মানে অনেকে বলে, এবং ব্যাপারটা সত্যিও বটে, বিষয়টাকে বুঝে নি। একটা টাইটেল যখন লেখা হবে, সেই টাইটেলে যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় তাকে বলা হয় কি? টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ। টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ মানে আগেকার দিনে যখন টেলিগ্রাম পাঠানো হতো, সেখানে যে ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হতো, টেলিগ্রাম খুব কস্টলি, তাহলে এক একটা ক্যারেক্টার অনুযায়ী টাকা লাগতো। তাহলে ক্যারেক্টার যত কম থাকবে, শব্দ সংখ্যা যত কম থাকবে, তত টাকা কম লাগবে। তাহলে ইকোনমাইজ করার জন্য আমি আমার মেসেজটা বুঝিয়ে দেব। যেমন ধরে নিচ্ছি যে কেউ লিখতে চাইছে যে আমার শরীর খারাপ, তাড়াতাড়ি এসো, এটা লিখতে চাইছে। এত কথা লেখা যাবে না। তাহলে সে কিভাবে লিখছে? একটা টেলিগ্রামে পরিষ্কার লিখছে,
কেউ ধরো সম্পর্কে যদি ভাই হয় তাহলে লিখলো ব্রাদার ইল কমা কাম শার্প, তাহলে এই যে লিখলো ব্রাদার ইল কাম শার্প, এই হয়ে গেল টেলিগ্রামের লাইন। এর মধ্যে কোনো গ্রামার, এর মধ্যে প্রিপোজিশন, কি বলবো, কনজাংশন, এখানে কোনো স্পেশাল ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব না দিলেও চলে। ঠিক তেমনি টাইটেলটাকেও আমরা যদি খেয়াল করে দেখি আমরা ওইভাবেই রাখতে পারি, থাট এন্ড কিল। কিন্তু থাট এন্ড কিল কোথায়? ইন ক্লাউড বার্স্ট। এবার আমি যদি ইনটাকে কেউ বলে স্যার ওই যে বলেছে ওখানে অমুক জন যে আমি প্রিপোজিশন রাখতে পারি না, রাখতে পারি না, আমি বাদ দিতে পারি। 13 কিল ক্লাউড বার্স্ট, এর কোনো মানে হয়? শুনলে কি মনে হবে যে ক্লাউড বার্স্ট বোধহয় 13 জনকে মেরে দিয়েছে, মনে হচ্ছে ক্লাউড বার্স্ট তার সে কোনো একজন ব্যক্তি, তা তো নয়। 13 কিল ইন এখানে লাগবে, দিস ইজ দ্য নেসেসিটি। তো যেহেতু বলা হয় যে একটা স্ট্রি ল্যাঙ্গুয়েজ টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজে লিখব, তাই আমি ইচ্ছে করে আমার প্রয়োজনীয় প্রিপোজিশনগুলো দিয়ে দেব, সেটা তো হবে না। এট অমরনাথ রাখবে। স্যার বলছি 13 কিল কমা দিয়ে আবার লিখতে পারি না ক্লাউড বার্স্ট এট অমরনাথ? হ্যাঁ, তাহলে আমাকে 9 লিখতে হবে, পাংচুয়েশন ইউজ করতে হবে। আর না হলে যেমন এখানে পাংচুয়েশন তারপর 40 মিনিট চলে এসেছে, রাইট? যেমন আমি তোমাদের আগের টাইটেল বলেছিলাম, খেয়াল আছে? লেখা দিতে পারে? শুনতে পেলাম না, কি বললে? স্যার এই যে 13 কিল লিখেছেন, এটা মানে প্যাসিভ ভয়েসে তো হবে না, মানে 13 ওয়াজ কিল, ওই ওয়াজ দেওয়া যাবে না, মানে প্রয়োজন নেই, এটা এমনি বোঝা যাচ্ছে। অর্থাৎ গ্রামার মেইনটেইন করছি না তো, ওই কারণেই তো বলছি টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজ। ব্যাপারটা বুঝতে পারলাম? ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো, নিজেরাই সেই জায়গাগুলো দেখতে পাচ্ছ। যেমন তোমাদের আমি বললাম না যে হাইফেন দিয়ে কি একটা টাইটেল বললাম এই মাত্র, মানে প্রেসি লেখার সময়, ও মাইজার, তারপরে হাইফেন দিয়ে বললাম রিডিফাইন, মানে মাইজার শব্দটাকে পাশে লেখা বাকিগুলো টেক্সট হয়েছে আবার এই যে টেবিলের মধ্যে আমি প্রত্যেকটা পয়েন্ট ডিসকাস করব। এখন অবধি টাইটেলের উপর 3টি পয়েন্ট এসেছে, প্রত্যেক কথা আমি আসছি, একটু ধৈর্য ধরে দেখো, স্কিপ করে গেলে তারপর জিজ্ঞেস করব। 1 2 3টে পয়েন্ট আমি ডিসকাস করেছি আমি, তা মানে এই টেলিগ্রাফিক ল্যাঙ্গুয়েজের প্রসঙ্গে আছি। তাহলে এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে এইভাবে আমি লিখছি, অর্থাৎ কোথায় প্রিপোজিশন দেব না সেটা ডিপেন্ড করবে। হাইফেন দিতে পারি, আমি কমা দিতে পারি, সেগুলো দিয়ে আমি অনেক ওয়ার্ড সেভ করতে পারি, রাইট? এটা হতে পারে। আচ্ছা, চতুর্থ প্রশ্ন, আচ্ছা টাইটেল যখন দেব তখন কি এই যে আমি যেমন এখানে লিখলাম 13 কিল এই সব হলো, আবার যেমন গাশিং, জি ক্যাপিটাল, ডব্লিউ ক্যাপিটাল, এন ক্যাপিটাল, আর ক্যাপিটাল লিখলাম, তো এরকম কি লেখার দরকার আছে? হ্যাঁ স্যার, লেখা আছে, দরকার আছে। কেন কি রিপোর্ট লেখার সময় তার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটারই তো হবে। আচ্ছা, রিপোর্ট লেখার সময় তার ফার্স্ট লেটারটা ক্যাপিটাল লেটার হবে না? কথাটা বুঝতে পারোনি। আমি বলছি যে না লেখলেও হবে, কোনো প্রবলেম নেই, তবে জায়গাগুলোর নাম প্লাস ওই যেগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ লিখতে হবে। হ্যাঁ এক্স্যাক্টলি, অর্থাৎ এটা ম্যান্ডেটরি না, এটা হচ্ছে তোমার ইচ্ছের উপর ডিপেন্ড করবে। তুমি দিতেও পারো, মাঝে মাঝে শব্দগুলো নাও দিতে পারো, তবে অবশ্যই আমি যখন শুরু করছি এবং যদি কোনো জায়গায় প্রপার নাউন থাকে তো সেক্ষেত্রে তো আমায় দিতে হবে, সেটা আমরা সবাই বুঝি, নতুন বলার কিছু নেই। বরং এর পয়েন্ট যেটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে আমার টেন্স কি হবে। হোয়াট অ্যাবাউট দ্য টেন্স অফ আ টাইটেল? 4 নম্বর পয়েন্টে বরং আমি টেন্সের কথা বলতে পারি। একটু খেয়াল করে দেখি আমি কি লিখলাম, 13 কিলড ক্লাউড বার্স্ট, রাইট? কোন সমস্যা নেই। তাহলে কি বাঁধা ধরা ভাবে এই যে পাস্ট টেন্স এটা কি আমার আনতেই হবে? আচ্ছা, একটু খেয়াল করে দেখো, এই প্রশ্নগুলো ইটসেলফ খুব বেকার প্রশ্ন। কেন? আমার ঘটনাটা কবে ঘটেছে?
আমার ঘটনাটা ঘটেছে যেদিন আমি রিপোর্ট লিখছি তার আগের দিন। তাহলে ঘটনাটা আমার চোখের সামনে ঘটছে আর আমি রিপোর্ট লিখছি, এটা তো হতে পারে না, এটা তো কমেন্ট্রি না। তার মানে আমি যখন সে সম্পর্কিত কিছু লিখবো যে ঘটনাটা আগে ঘটে গেছে, that must be written in past, তাহলে এই প্রশ্নটাই আসে না। অর্থাৎ যেটা লেখা হয়েছে সেটাকে আমি পাস্টে লিখবো, টাইটেলটা সেটাই স্বাভাবিক। আচ্ছা আচ্ছা, এবার এখানে আমার অন্য প্রসঙ্গ আছে। কি ধরনের রিপোর্ট লিখছি সেটার উপর ডিপেন্ড করে। কি ধরনের রিপোর্ট লিখছি মানে আমাদের যে রিপোর্টের ধরন, তার মধ্যে একটা রিপোর্টকে আমরা বলি ইনসিডেন্টাল রিপোর্ট, আর আরেকটা রিপোর্টকে আমরা কি বলি? আমরা বলি কালচারাল রিপোর্ট। এডিটোরিয়াল রিপোর্ট অর্থাৎ সোজা কথায় তুমি যেটাকে বললে কি কালচারাল রিপোর্ট। ঘটনা হচ্ছে এই যে দু রকমের রিপোর্ট, এই দুটো রিপোর্টের আবার যারা রিপোর্টার হিসেবে কাজ করেছে, যদি তোমাদের মধ্যে থাকো তাহলে জানতে পারবে, ইন হাউস একটা কথা খুব প্রচলিত আছে। ইনসিডেন্টাল রিপোর্টকে বলা হয়, খেয়াল করবে, এটাকে বলা হয়, জাস্ট আ মিনিট, আবার কে কল করবে, ভালো করে দেখবে। ইনসিডেন্টাল রিপোর্ট সেটাকে বলা হয় কি রিপোর্ট? ডেস্ক রিপোর্ট, মিডিয়া হাউসের ভাষা। আর এডিটোরিয়াল রিপোর্টকে বলা হয় স্টোরি। এবার ঘটনা হচ্ছে ব্যাপারটা কি? এডিটোরিয়াল রিপোর্ট হচ্ছে একটা বিষয়ের উপর কালচার করে, সেই বিষয়ের উপর একটা রিসার্চ করে দীর্ঘ সূত্রিত কোনো ঘটনার উপর যে লেখা তাকে বলা হয় এডিটোরিয়াল রিপোর্ট। আর ইনসিডেন্টাল রিপোর্ট হচ্ছে কোনো একটা ঘটনা ঘটে গেছে, একটা পার্টিকুলার মোমেন্ট, ঠিক আছে, সেই ঘটে যাওয়া ঘটনার আমি বিবরণ দিচ্ছি, সেটা হচ্ছে ডেসক্রিপটর। আচ্ছা, কেউ একজন হাত তুলেছে, কিছু বলবে কি? না, হয়তো ভুল করে তুলেছি। এনিওয়ে, তাহলে পরিষ্কার বুঝতে পারলাম কি বলতে চাইছি। দু ধরনের রিপোর্ট। তাহলে এই যে ইনসিডেন্টাল রিপোর্ট, সেই রিপোর্টের টাইটেল পাস্টে হবে, স্বাভাবিক। কিন্তু এডিটোরিয়াল রিপোর্টের টাইটেল কিসে হবে কেউ বলতে পারে না। অর্থাৎ খেয়াল রাখতে হবে এডিটোরিয়াল রিপোর্টের টাইটেল যে কোনো টেন্সে হতে পারে। ঠান্ডা মাথায় খেয়াল রাখবে। এইবার বলো, টাইটেল থেকে কারোর কোনো প্রশ্ন আছে কিনা? নেই, রাইট। এইবারে চলে আসবো পরের পার্ট। ওকে, ফাইন, ভেরি গুড। চলো আমরা চলে আসবো পরের পার্ট। পরের পার্ট হচ্ছে বডি। আমরা সবাই জানি, বাট বডির আগেও আরেকটা বিষয় থাকে, সেটা হচ্ছে এই যে বাই স্টাফ রিপোর্টার, বাই করেসপন্ডেন্ট, এই জাতীয় কিছু লিখবো কিনা বা লিখলে কি লিখবো। আচ্ছা, খুব সাবধান, আগেই লিখতে হবে এমন কোনো কথা নেই। যদি লেখো, প্রথম কথা, রিপোর্টার তুমি, তাই তুমি তোমার নামটা দিলে ভুলেও যেন সেটা না হয়। পার্সোনাল ডিটেইলস দেওয়া যায় না, এটা তোমরা সবাই জানো। তুমি বাই স্টাফ রিপোর্টার, বাই স্পেশাল করেসপন্ডেন্স লেখাই যেতে পারে, কিন্তু মানে বুঝতে হবে কথাটা। আমি যখন স্টাফ রিপোর্টার বলছি, এটার সাথে আমি রিপোর্টে আমার যে ভেনিউ দেব, অর্থাৎ সোজা কথা যে প্লেস আমি উল্লেখ করব শুরুতে, তার একটা কানেকশন আছে। ধরে নিচ্ছি কোন একটা ঘটনা নয়ডায় ঘটেছে, ওখানে কোন একটা 22 তলা বিল্ডিং কোলাপস করে গেছে। তো এই যে নির্মীয়মান বহুতল, এই যে স্কাই স্ক্র্যাপারটা ধসে পড়লো নয়ডাতে, সেই রিপোর্টটা লেখা হচ্ছে কলকাতা থেকে। এই প্রশ্ন হচ্ছে আমি ভেনিউ কি দেব, প্লেস কি দেব।
সে কি নয়ডা দেবো না কলকাতা দেবো? এবারে পুরো ব্যাপারটা ডিপেন্ড করবে তুমি কি লিখছো তার উপর। তুমি স্পেশাল করেসপন্ডেন্ট লিখছো বা করেসপন্ডেন্ট লিখছো নাকি স্টাফ রিপোর্টার লিখছো। করেসপন্ডেন্ট ঘটনায় গিয়ে, ঘটনাস্থলে গিয়ে সেই খবর নিয়ে আসে এবং সরবরাহ করে। তো খুব স্বাভাবিকভাবেই আমরা কি করব, যদি করেসপন্ডেন্ট লিখি তাহলে আমি ভেনিউ কি লিখবো যেখানে ঘটেছে, অর্থাৎ নয়ডা। আর যদি দেখি না সেরকম বিষয় নয়, যদি রিপোর্টার লিখি বা স্টাফ রিপোর্টার, তাহলে সেক্ষেত্রে কিন্তু কলকাতা, কারণ স্টাফ রিপোর্টার কলকাতায় বসে সেই রিপোর্টটা কি বলবো এক্সারসাইজ করেন বা এক্সিকিউট করেন। দুটো বিষয় খুব ঠান্ডা মাথায় বুঝে নেবে। তুমি নাও দিতে পারো, সেটাও তোমার স্বাধীনতা আছে। বেশ, আচ্ছা এবার হচ্ছে যে এই যে আপনি বললেন টাইটেলের পর স্টাফ রিপোর্টার, এটা রাখবো কোথায়, লিখবো কোথায়? তার লেখার জায়গা দু রকম। একটা হচ্ছে ট্র্যাডিশনালি এরকম মাঝখানে লেখা যেতে পারে, এইখানে আমি পরিষ্কার লিখে দিতে পারি বাই স্পেশাল করেসপন্ডেন্ট লেখা যেতে পারে, কোনো সমস্যা নেই। আবার রিসেন্টলি ইট হ্যাজ বিন ট্রেন্ড, সেটা কি একদম রাইট বটম কর্নার, লেখার শেষের ডান দিকের কর্নারে আমি যদি লিখতে পারি, দ্যাট ইজ অলসো সেটাও হতে পারে। এবার চলে আসবে ইন্ট্রোডাক্টরি পার্ট, অর্থাৎ ভূমিকা। প্রথম কথা, ভূমিকা কি লাগবে? প্রথম কথা, অর্থাৎ ইন্ট্রো কি আমার লাগবে? এক কথায় উত্তর দেওয়া সম্ভব না। যদি ইনসিডেন্টাল রিপোর্ট হয় কোনো ভূমিকা লাগবে না, সরাসরি তুমি চলে আসবে কি ঘটেছে, কখন ঘটেছে, কেন ঘটেছে, কিভাবে ঘটেছে, কি দায়ী ছিল এর পেছনে সব। হ্যাঁ, যদি স্যার এটা একটা ইন্ট্রোডাকশন, তাহলে আমার কিছু বলার নেই, তাহলে ওটা ইন্ট্রোডাকশন। মানে আমি ইন্ট্রোডাকশন বলতে যেটা বুঝি সেটা হচ্ছে কোনো লেখাকে সরাসরি লেখার আগে তাকে ইন্ট্রোডিউস করা, পাঠক মনে সেটা নিয়ে একটা ইমপ্রেশন তৈরি করা, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। আর যে কোনো লেখার শুরু বা প্রারম্ভ, অর্থাৎ বিগিনিং অফ এনি রাইটিং ক্যানট বি কল্ড অ্যান ইন্ট্রোডাকশন, সেটা তো শুরু। বোঝাতে পারলাম আশা করি? অর্থাৎ ইনসিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে কোন রকম গৌরচন্দ্রিকার প্রয়োজন নেই, ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই। কোথায় প্রয়োজন আছে? এডিটোরিয়াল রিপোর্টে, কারণ সেখানে আমি ঘটনার মতো একটা বিষয় লিখছি, একটা রিসার্চ ওয়ার্কের বিষয় লিখছি এসের মতো, সেখানে একটা ইন্ট্রোডাকশনের প্রয়োজন। মূল বিষয় আসার আগে সেই সম্পর্কিত কিছু ইন্ট্রোডাকশন আমি দিয়ে নেব। এবার আজকে বুঝে গেছি কোথায় ইন্ট্রোডাকশন লাগবে, কোথায় লাগবে না। তাহলে এই যে প্রথম যে প্যাসেজ, সেখানে ইনসিডেন্টাল রিপোর্টে কি লিখব? আমি পরিষ্কার বলে দিলাম, all WH words should be answered. সমস্ত WH শব্দ অ্যানসার করতে হবে। পৌরাণী ঘোষ হাত তুলেছো, বলো, কিছু বলবে? বলছি স্যার, ওই যে ইনসিডেন্ট রিপোর্ট, সেখানে আমরা বাই স্টাফ রিপোর্টার বা করেসপন্ডেন্ট লিখতে পারি, কিন্তু এডিটোরিয়ালের ওখানে তো কি লিখবো না কিছুই লিখবো না। এডিটোরিয়ালের রিপোর্টের ক্ষেত্রে যে বিষয়ে লেখা হচ্ছে তুমি যা খুশি লিখতে পারো, করেসপন্ডেন্টও লিখতে পারো, বাট সাধারণত এডিটোরিয়াল রিপোর্টে যিনি লিখছেন তার নাম থাকে, কারণ যেহেতু এটা তার অনেক গবেষণালব্ধ বিষয়, তাকে অনার করার জন্যই তার নাম লেখা থাকে। তো সেই জাতীয় রিপোর্টে এরকম কিছু লেখাটা খুব বোকা, ডাইরেক্টলি
কোন নাম অর্থাৎ এবিসি বা এক্সওয়াইজেড লিখতে পারো আর না হলে ছেড়েও দিতে পারো। রাইট, চলো পরেরটা আসি। তাহলে আমি বলছি ইন্ট্রোডাকশনে ইনসিডেন্টাল রিপোর্টে প্রথম সমস্ত কিছু বলে দিতে হবে, সরাসরি বলার কথা। রাইট, বুঝলাম। সমস্ত কিছু লেখা মানে আমার আত্ম কিছু হয়ে গেল। এবার ইনসিডেন্টাল রিপোর্টের পরের স্টেপ কি? এই পরের স্টেপ হচ্ছে সেই ঘটনার ইলাস্ট্রেশন, অর্থাৎ সেই ঘটনাকে নিয়ে একটু বলা, বিস্তারিত বলা, অর্থাৎ এর পরে হচ্ছে ইলাস্ট্রেশন। কজন মারা গেছে, কি হয়েছে, ক্যাজুয়ালিটিস কি, আর যদি ভালো কোনো রিপোর্ট হয় তাহলে এর পেছনে কারা কারা দায়ী, মানে এই কারা কারা খেটেছে এই জিনিসটা হওয়ার পেছনে, কাদের থেকে প্রশংসা পেয়েছে। রাইট, এই বিষয়টা ইলাস্ট্রেশনের পর তাহলে থার্ডে কি নামবে? থার্ডে আমরা চেষ্টা করব যাতে একটা এক্সপার্ট কমেন্টের জায়গা দেওয়া যায়। এক্সপার্ট কমেন্ট মানে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার উপর কিছু বিশেষ মানুষের বক্তব্য, চিফ মিনিস্টার হতে পারে, আর সেখানে কোনো পার্টিকুলার একটা ডিপার্টমেন্টের মিনিস্টার হতে পারে, কোনো প্রফেসর হতে পারে, কোনো পরিবেশবিদ হতে পারে, কোনো খেলোয়াড় হতে পারে। অর্থাৎ ঘটনাটা যেমন সে অনুযায়ী সেই বিখ্যাত মানুষটির পরিচয় হয়। অর্থাৎ সোজা কথায় পড়াশোনা সম্পর্কিত কিছু হলে কোনো এডুকেশনালিস্ট বা প্রফেসরের নাম দিয়ে আমি বলতেই পারি। আচ্ছা, খেলা হলে কোনো প্লেয়ারের নাম বলতেই পারি, তার বক্তব্য কি এই বিষয়। অর্থাৎ এটা রিপোর্টকে একটা বেশ একটা কি বলবো বাস্তবসম্মত রূপ দেয়। আর একদম শেষে কনক্লুডিং প্যারাগ্রাফের মূল বিষয়টাকে খুব ছোট করে লিখবো। অর্থাৎ ভবিষ্যতে কি আশা আছে, এখানে কনক্লুডিং পয়েন্টে একটা সোজা কথায় নোট অফ হোপ, অর্থাৎ আশার কিছু কথা, খুব পজিটিভ কিছু কথা লিখে শেষ করব। কনক্লুশন, এটা হচ্ছে আইডিয়া স্ট্রাকচার। ক্লিয়ার? এবারে দেখে নেব আমাদের ছোট্ট একটা রিপোর্ট, কোন অ্যাক্সিডেন্টাল রিপোর্ট, সরি মানে অ্যাক্সিডেন্টাল রিপোর্ট বলতে ইনসিডেন্টাল রিপোর্টের অ্যাক্সিডেন্ট। ঠিক আছে, এই নিয়ে তো প্রচুর আসে, নতুন কিছু নয়। আচ্ছা, আবার হাত তুলেছে, এটা কি নামটা পড়তে পারছি না, ছোট স্ক্রিন, জুহি নাকি JH, তারপর আর পড়তে পারছি না। কোন কোশ্চেন থাকলে বলতে পারো বাবা। ধর রেজ হ্যান্ড করেছো, কিছু জিজ্ঞাসা ধর। স্যার বলছি ওটা যে কোটেশনের ব্যাপারটা বললেন যে এজ এন এক্সপার্ট কোটেশন দিতে হবে, তো এই রিপোর্টের মধ্যে কটা কোটেশন দেওয়া যেতে পারে? আর কোটেশনটা কি আমি থার্ড পোরশনে লিখবো নাকি ওই ইলাস্ট্রেশন পোরশনটাতে লিখবো? না, খেয়াল করো, থার্ড পোরশন লিখতে পারবে। তোমার যদি মনে হয় যে আমি চারটে প্যারাগ্রাফ করব না, দরকার নেই, তুমি ইলাস্ট্রেশনই দিতে পারো, ইলাস্ট্রেশনের শেষ দিকে। ঠিক আছে, তোমার যদি মনে হয় ওটার জন্য ফালতু ফালতু আমি একটা প্যারাগ্রাফ বাড়াবো না, কোনো চাপ নেই। ঠিক আছে, তুমি দিতেই পারো ইলাস্ট্রেশনের শেষে। ঠিক আছে, মিনিস্টারের কি নাম লেখা যেতে পারে? মানে ধরুন সিএম বা পিএম, মানে এদের কি নাম লেখা যায় নাকি শুধু দা সিএম বা দা পিএম বলে লিখে দেবে? অবশ্যই নাম লিখবেন, নাম অ্যাভয়েড করবে। বড় জোর XYZ। হ্যাঁ, এবার তুমি বললে যে অমুক পরিবেশবিদ বলে একটা ফিকটিশিয়াস নাম দিলে, সেটা হতে পারে। ঠিক আছে, অর্থাৎ সেটা করা যেতে পারে, কিন্তু কোনো পরিচিত ব্যক্তির নাম বা নিজের কোনো পার্সোনাল ডিটেইলস এসব দেওয়া যায় না। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। তুমি পরিবেশ, ধরো সুভাষ দত্ত একজন বিখ্যাত পরিবেশবিদ, তুমি তার নামটা নেবে না, তুমি অন্য নাম নাও না, এস দাস করে দিবে, সমস্যা কোথায়? ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এই যুগ বইতে পারলাম, অর্থাৎ বেসিক জায়গা অনেকটা ক্লিয়ার হলো। এবার আমি সরাসরি রিপোর্টে ঢুকবো। দেখতেই পাচ্ছ অনেকক্ষণ ধরে রিপোর্টটা খোলাই রয়েছে তোমাদের সামনে। শ্রীনগর আমি এখানে ডেট দিইনি, ডেটটা তোমরা ইচ্ছে মতো ডিসাইড করবে। আশা করি এই বয়সে ডেট নিয়ে কিছু বলতে হবে না। যদি ঘটনার তারিখ দিয়ে দেয় যে অমুক দিন ঘটেছে, ক্লু লাইনের মধ্যে দিয়ে দেয়, তাহলে স্বাভাবিক তার পরের দিন রিপোর্ট হচ্ছে, ডেট তার পরের দিন থাকবে।
আর যদি সেটা না দেয় কোনো চাপ নেই, তুমি পরীক্ষা যেদিন দিচ্ছ সেদিনকার ডেট রাখবে, কারণ ঘটনাটা ঘটেছে তার আগের দিন। এবং যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তুমি ফার্স্ট প্যারাগ্রাফে, অর্থাৎ ফার্স্ট প্যারাগ্রাফকে তোমরা যদি ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ বলো তাতেও আমার কোনো আপত্তি নেই। টেন্স কিন্তু ইনসিডেন্টাল রিপোর্টের ক্ষেত্রে বলছি, আবার বলছি ইট ইজ ফর ইনসিডেন্টাল রিপোর্ট, পাস্টে থাকতে পারে, কারণ ঘটনাটা ঘটেছিল গত দিন, সেটার কথা আমি বলছি, তো পাস্টে থাকবে। তারপরে তুমি টেন্স চেঞ্জ করতে পারো। আমি যখন ইলাস্ট্রেশনে আসছি, আমি যখন কমেন্টে আসছি, কনক্লুশনে আসছি, তখন তুমি চেঞ্জ করতে পারো, কোনো সমস্যা নেই। ধরো আমি বললাম অমুক 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 হয়েছে, আচ্ছা পুলিশ খোঁজার চেষ্টা করছে, এর পেছনে কারা কারা দায়ী, তো করছে মানে কি প্রেজেন্টে লিখছি, হ্যাঁ স্বাভাবিক, করছিল সেটা তো হতে পারে না, অর্থাৎ পাস্টে ইভেন্টের বর্ণনাটা আমি দেব, বাকিটুকু তোমার প্রয়োজন অনুযায়ী লিখবে, ঠান্ডা মাথায় বুঝে নেবে। পাস্টে লিখলেও কোটেশনটা কি মানে প্রেজেন্টেই তো হবে? অবশ্যই, যিনি বলছেন তিনি তো সবসময় প্রেজেন্টে বলবেন, ঠিক আছে, বা ফিউচারে বলবেন, ক্লিয়ার? হতে পারে তিনি পাস্টের কোনো কিছু বলছেন, তাহলে পাস্টে বলবেন। অমুক ব্যক্তি বলেছিলেন যে এরকম ঘটনা আগেও ঘটেছিল, কিন্তু আর যাতে না হয় সেদিকে তিনি লক্ষ্য রাখবেন, তাহলে এখানে পাস্ট রইল, ফিউচারও রইল, মানে সোজা বক্তব্য বাকি অংশে প্রয়োজন অনুযায়ী লিখবে, এই হচ্ছে বাংলা কথা, রাইট? এবারে লিখছে কি শ্রীনগর, a cloud burst in the mountains above the Amarnath cave shrine। এই shrine কথাটা মানে হচ্ছে মন্দির চত্বর, খেয়াল রাখবে, ঠিক আছে? কেভ shrine, অমরনাথ একটা গুহা, তো এই যে চত্বর কথাটা বলা হয় সেটা বলতে এই shrine কথাটাকে ব্যবহার করা হয়। In Kashmir brought water, mud and rocks hurtling down to the pilgrimage base camp। একেবারে হুড়মুড়িয়ে নেমে এসেছিল, এই হার্টল ডাউন থ্রু, এই কথাগুলো ইউজ করা হয়। যে আমরা বলি না এই যে রাশ আর ইউএসএইচ, রাশ ইনটু, তেমন হচ্ছে হার্টল ডাউন, একেবারে হুড়মুড়ি, যেমন হিমবাহ একেবারে হুড়মুড়িয়ে নেমে এলো, তাহলে কি বলছি? হার্টলিং ডাউন, কোন একটা গাড়ি ভিড়ের মধ্যে একেবারে হুড়মুড়িয়ে ঢুকে গেল, তাহলে কি বলছি? the car was hurtling through the crowd, ভিড়ের মধ্যে ঢুকে পড়েছিল, তাহলে হার্ট ডাউন, হার্টল থ্রু, এই শব্দগুলোকে ব্যবহার করা হয়। at Baltal and the area around the shrine, killing at least 13 pilgrims late Friday afternoon and injuring many more। কমপক্ষে 13 জনকে হত্যা করে এবং আরো অনেককে আহত করে এই ঘটনাটা ঘটলো। while around 40 people were reported missing, যখন বলা হচ্ছে 40-এর কাছাকাছি লোক নিরুদ্দেশ আছে বা খুঁজে পাওয়া যায় না। An official of the UT administration said the jatra, মানে এই যে অমরনাথ যাত্রা কথা বলছে, which began on June 30, has been suspended following the tragedy। সেটা বন্ধ হয়েছে, এবার দেখো has been an email চলে এলো প্রেজেন্টে, বন্ধ করা হয়েছে, has been suspended following the tragedy, and a decision on its resumption will be taken after rescue operations are over। এবং এই যে রিজাম্পশন, অর্থাৎ এটা যে পুনরায় শুরু হবে কবে? will be taken after rescue operation are over। তাহলে এখানে রয়েছে future will be taken, এখানে রয়েছে প্রেজেন্ট, আশা করি কেন সেগুলো প্রত্যেকটা বুঝতে পারছি। তাহলে এখানে রইল ফিউচার, এখানে রইল প্রেজেন্ট, হতেই পারে, কোনো সমস্যা নেই। তাহলে আমার গ্রামাটিক্যাল নো হাউ ক্লিয়ার হলো। Nearly 25 tens
and 3 community kitchens were washed away at Baldal, some 14 kilometers from the cave shrine. অর্থাৎ 14 কিলোমিটার দূরে, কাছাকাছি 14 কিলোমিটার দূরে এই ঘটনাটা ঘটেছিল। And a few tents damaged in the shrine area as well. অনেক টেন্ট ড্যামেজ হয়েছে। The annual pilgrimage had resumed this summer after 2 years of suspension because of the COVID-19 pandemic. The annual pilgrimage, অর্থাৎ বছরান্তে এই যে তীর্থযাত্রা, এটা কিন্তু বন্ধ ছিল, এটা শুরু হয়েছিল, রিজিউমড হয়েছিল, পুনরায় চালু হয়েছিল কবে? এই গরমে, রাইট, after 2 years of suspension because of the COVID-19 pandemic. পরিষ্কার একটা জিনিস দেখো, একটু খেয়াল করো, এই যে রিপোর্ট লেখা হলো কোনো বাতুলতা নেই। ক্লার্কশিপের ক্ষেত্রে এই রিপোর্টটাকে ওই 8 মিনিটের মধ্যে ইজিলি নামিয়ে দেওয়া যেতে পারে। একেবারে ন্যূনতম বিষয় খুব সহজে করা যেতে পারে। তাহলে আমি প্রথম দিনে এই বিষয়টাকে এইভাবে রাখলাম। রেস্ট ইজ ইয়োর্স, এবার তোমরা নিজের মতো বুঝে নেবে। লিখতে দেব, সেটা লিখতে হবে, টাস্কগুলো পাঠাতে হবে। তোমাদের যে টাস্ক আমার কাছে আছে সেগুলো আবার ফরম্যাটে চলে যাবে। ক্লিয়ার? দেখে নাও, কারো কোনো আর যদি প্রশ্ন থাকে বলতে পারো। বেশ, নেই? তাহলে আপাতত আমরা এখানে শেষ করছি। হোমওয়ার্কটা আমি গ্রুপে দিয়ে দেব। আগের দিনের যেমন একটা হোমওয়ার্ক আমি দেখিয়ে জমা করবে, যে গ্রুপ আছে তোমাদের কমন গ্রুপ, সেখানে লিখে রেডি রাখবে, হ্যাঁ সেই গ্রুপে পাঠিয়ে দেবে। স্যার আমার হোমওয়ার্কটা দেখা হয়নি তো? অনেকেরই দেখা হয়নি, ঠিক আছে, গোটা 4-5 জনের দেখা হয়নি, ঠিক আছে। তাদের মধ্যেও সবার যে দেখার প্রয়োজন। হ্যালো, হ্যাঁ বলো, কে কিছু বলছিল? স্যার ওই পেসিস যেগুলো, মানে আমি একটু মানে আজকেই জয়েন হয়েছি, আজকে আমার ফার্স্ট ক্লাস হলো, তো আমি পেসিসগুলো যেগুলো আপনি দেখালেন এগুলো লিখে আমি পাঠাবো? হ্যাঁ, কোনো অসুবিধা নেই, তাতে কোনো সমস্যা নেই। স্যার কোশ্চেনগুলো যদি আরেকবার শেয়ার করে দিন। আচ্ছা, আমি সেকেন্ড টাইম শেয়ার করে দেবো যাতে সবাই পায়। এবার আমার বক্তব্য হচ্ছে, হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। বলছি আমিও আজকে জয়েন করেছি, তো প্রিভিয়াস যে ক্লাসগুলো ছিল সেগুলো কোথা থেকে দেখবো যদি একটু বলেন তাহলে খুবই সুবিধা হতো। ইউটিউবে এগুলোকে আপলোড করা হয়, তবে আপলোডের জন্য আমি বারবার বলছি সময় লাগবে, কারণ আমি গতবারের ক্লাসটা দিয়ে দিয়েছি, গত দিনের ক্লাসটা, তার আগের দুটো ক্লাস রেকর্ডেড ভার্সন আমার কাছে পড়ে আছে, তো সেটা গিয়ে আমি পৌঁছে দেব ম্যানুয়ালি, তারপর এটা আপলোড হবে, ঠিক আছে। যেমন আগের ইউটিউব ক্লাসটা দেখতে পারবে, তার আগের দুটো আবার রেকর্ড লিংকটা একটু গ্রুপে দিয়ে দেবেন। হ্যাঁ, ওই ইদ্রিস স্যার দিয়ে দেবেন তোমাদের, ঠিক আছে। হ্যাঁ, প্রেসিড অ্যানসার অলরেডি করা আছে, আইডিয়াল প্রেসিড অ্যানসার আরো একটা, হ্যাঁ সেটাও চলে যাবে। অর্থাৎ যে তোমাদের যে কারেক্টেড কপিগুলো যাবে, যে অ্যানোটেড কপিগুলো তোমাদের যাবে, যাদের যাদের দেখা হয়েছে, ঠিক আছে, তার সাথেই কারেক্টেড অ্যানসারটা চলে যাবে, একটু দেখে নেবে, ঠিক আছে। চলো আপাতত আমরা এখানে রাখছি, টাস্কের জন্য ওয়েট করো, কালকের মধ্যে টাস্ক চলে যাচ্ছে। ওকে, গুড নাইট।